ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এবং কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা নতুন দিক, নতুন শহরে আমি এসে গেছি। সামনে থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে আজকে মাস্ট রিসার্চ, যেটা হায়দ্রাবাদ বেসড একটি কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে ইন্টারভিউ করবো। কেন আপনারা ভাবছেন যে হায়দ্রাবাদ বেসড একটি কোম্পানির কেন ভিডিও আসছে বেঙ্গল ভিতরে? কারণ এটার ফাউন্ডার চেয়ারম্যান যিনি রয়েছে তিনি একজন বাঙালি। লেটস ওয়েলকাম আওয়ার চ্যানেল মিস্টার জয় মুস্তাফি স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ দাদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড আমাদের দর্শকদের সাথে যে তুমি এত কথা বলবে আজকে ইয়াই রিলেটেড, সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঠিক কথা বলা যায় না। হ্যাঁ, চলো আমরা ভেতরে গিয়ে বসি। ওকে, সো চলুন স্যারের কেবিনে বসে, আর আমি বলি জয়দা কারণ আমার খুব কাছের মানুষ, তার কেবিনে বসে একবার ডিটেলস এই বিষয়ে আলোচনা করা যায়। চলুন। সো ফার্স্ট অফ অল দাদা, ওয়েলকাম আগেইন টু দ্য চ্যানেল। অ্যান্ড আমি তোমাকে একটা কমপ্লিমেন্ট দিতে চাই, খুব সুন্দর অফিস তোমার, মানে এইরকম অফিস অ্যান্ড একটা হোমলি পরিবেশে তোমরা কাজ করছো, তুমি কাজ করছো। অ্যান্ড যে তোমার কোম্পানি কি কাজ করছে মাস্ট রিসার্চ? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর দ্য ইনভাইট অ্যান্ড মাস্ট রিসার্চে ইন্টারেস্ট শো করার জন্য। সো রোহিত, দেখো আমরা যখন মাস্ট রিসার্চ স্টার্ট করি সেটা কিন্তু খুব রিসেন্ট বা তা নয়, এটা প্রায় 20 বছর হয়ে গেছে, মানে 20 বছরের উপর। ঠিক আছে। আচ্ছা, 2003-এ আমরা প্রথম মিটিং করি, যেখানে আমরা ভাবলাম যে অ্যাডভান্সড রিসার্চ কিভাবে আমরা করতে পারি অন দ্য ইমার্জিং টেকনোলজিস। আচ্ছা, এবার ইমার্জিং টেকনোলজিসের মধ্যে ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন আমরা সবাই কথা বলছি, কিন্তু আমরা শুরুতে ভেবেছিলাম যে আরো অন্যান্য সাবজেক্ট যেমন রোবোটিক্স হতে পারে, আইওটি হতে পারে, মানে অ্যাডভান্সড ইলেকট্রনিক্স হতে পারে, এমনকি বায়ো ইনফরমেটিক্স বা বায়োটেকনোলজি, সমস্ত কিছু নিয়ে আমরা বিভিন্ন সায়েন্টিস্ট এবং রিসার্চারদের নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম, ইয়াং যারা জেনারেশনের। যখন দেখলাম যে একটা ডিম্যান্ড ইন দিস এআই ফিল্ড তৈরি হচ্ছে, মানে আমি নিজে 20 বছরের উপর এআই নিয়ে কাজ করছি, এবং তখন দেখলাম যে পুরো কর্পোরেট ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ মুভিং অ্যারাউন্ড দ্যাট, মানে তখন আমরা ফোকাস করলাম যে হ্যাঁ, মানে লেটস কনসেন্ট্রেট ইন দ্য এআই স্পেস। আচ্ছা, তো সেটা হওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা বললাম ঠিক আছে, সো লেটস ফার্স্ট ক্রিয়েট আ কমিউনিটি যেখানে আমরা লোকজনকে একটু উদ্বুদ্ধ করতে পারি, মানে ইনফ্লুয়েন্স করতে পারি ইন দেয়ার কেরিয়ার। কারণ যে চিরাচরিত আইটি একটা সময় বেশ আইটি বুম এসেছিল, রাইট? তো সেটা থেকে আরো কি শেখা উচিত বা নিজেকে আপস্কিল করা উচিত। তো সেখান থেকে আমাদের মাস্ট রিসার্চ ব্র্যান্ডটা এস্টাবলিশড হয়। আমরা প্রথমে একটা সোসাইটি করেছিলাম, যেটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা নাম হচ্ছে মাস্ট রিসার্চ ক্লাব। হ্যাঁ, খুব ভালো ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম যে মিটিংটা হয়েছিল মাস্টার, সেটা কিন্তু কলকাতায়। ও আচ্ছা, তারপরে আমরা যখন ক্লাব ব্যাপারটা ফর্ম করি সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, এবং ব্যাঙ্গালোর থেকে তারপরে আবার চাকরি সূত্রে আমি যখন হায়দ্রাবাদে আসি, আমি নিজের IBM, মাইক্রোসফট, সেলসফোর্স এসব কোম্পানিতে চাকরি করেছি। এবং তখন দেখলাম যে এই হায়দ্রাবাদে এসে মনে হলো যে না, লেটস স্টার্ট আ কোম্পানি, কারণ অনেকেই অপরচুনিটি খুঁজছে এবং অনেক কোম্পানি তারাও চাইছে যে এআই সলিউশন কি করে ইউজ করা যায়। তো আমরা তখন ওইখানে যেহেতু আমরা রিসার্চের ফিল্ড, মানে প্রচন্ড রকম ভাবে রিসার্চ ফিল্ডে ফোকাস করি, আবার ভাবলাম যে ঠিক আছে, লেটস স্টার্ট আ কোম্পানি উইচ উইল ফোকাস অন এআই রিসার্চ এজ এ সলিউশন। ঠিক আছে, তো সেটাই হচ্ছে মাস্ট রিসার্চের মেইন টাইপ, মানে যে ধরনের বলে মাস্ট রিসার্চ, এই কথাটা ভীষণ সত্যি আমার কাছে, রাইট? মানে উই মাস্ট রিসার্চ। তো এবার আমরা এছাড়াও কিছু অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম এআই স্টার্ট করি, কারণ এখনো দেখলাম একটা বিস্তর গ্যাপ, যে যারা স্কুল কলেজে পড়াশোনা করে আসছে এবং চাকরি সূত্রে যেখানে জয়েন করছে তার মাঝখানে একটা ভালো রকম গ্যাপ রয়েছে। আমরা ভাবলাম যে কি করে সেটা দিয়ে আমরা সেই হাউ টু ব্রিজ দ্যাট গ্যাপ। তো কিছু অ্যাডভান্স ট্রেনিং, ইনভেনশন, পেটেন্ট বা এই সবগুলোর উপর আমরা জোর দিচ্ছি। মোটামুটি আমাদের কোর স্ট্রেংথ 700-র উপর, যেখানে আমরা প্রায় 7 জন নিয়ে স্টার্ট করেছিলাম। সেখানে এই বিভিন্ন মোডে আমরা একসাথে কাজ করেছি। এআই এন্ড এমএল, মেশিন লার্নিং যদি বলি, দুটো একসাথে। অ্যাবসলিউট ফিউচারটা কি? হ্যাঁ, সো দেখো, প্রথমত মেশিন লার্নিং হচ্ছে একটা সাবসেট অফ এআই। ঠিক আছে, এআই কিন্তু নতুন নয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে টার্ম, এটা লেট 50s, অ্যাকচুয়ালি 1956-এ প্রফেসর জন ম্যাকার্থি ওনার একটা কনফারেন্সে এটা বলেছিলেন। এবং সেখানে যেটা আমরা মানে বুঝলাম যে মানুষের বুদ্ধি আমরা কিভাবে প্রোগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তো সেই জন্য এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে। আচ্ছা, তো এআই দিয়ে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, যখন আমরা ধরলাম যে যখন আমরা এমনি হিসেব করতাম কাগজ কলমে, তখন আমাদের একটা সময় লাগে। তারপর যখন ক্যালকুলেটর এলো তখন আমরা সেই কাজটা খানিকটা কমালাম, মানে সময়টা কমালাম। আচ্ছা, হ্যাঁ, একই কাজ আমরা করছি কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারছি, অথবা লিখতে হচ্ছে, আমি কিছু বাটন প্রেস করতাম ক্যালকুলেটারে। তারপর যখন কম্পিউটার এলো তখন দেখলাম যে ক্যালকুলেটরে যে অতবার বাটন প্রেস করতে হচ্ছে, 10 বার ক্যালকুলেট করলাম, 10 বার বাটন বা 10 ইন্টু যতগুলো অপারেশন আছে তত বার আমাকে কাজটা করতে হচ্ছে। কম্পিউটার বলছে যে না, আমি যদি একবার ইনস্ট্রাকশনটা লিখে দিই, আমি প্রোগ্রামে বারবার চালাবো।
আচ্ছা। তাহলে একটাই প্রোগ্রাম, ওই অতগুলো ইনস্ট্রাকশন যেটা পরপর আমি ক্যালকুলেটর ইউজ করছিলাম সেটা আমি কম্পিউটারে করতে পারি। এবার কম্পিউটারে আমি কি করতাম, একটা প্রোগ্রাম লিখতাম, মানে সেট অফ ইনস্ট্রাকশন যেটাকে আমরা বলি কোডিং করা বা কোডিং। হ্যাঁ, এই হচ্ছে তার একটা উপরে, মানে ওই যে কোডিংটা আমরা মানুষের বুদ্ধি খাটিয়ে লজিক লেপিয়ে লিখছি, সেটা আমরা ভাবছি যাচ্ছে আমি যদি ইনপুট কি হবে আর আউটপুট কি হবে এগুলো যদি জানতে পারি, তাহলে মাঝের কোডিংটা কি আমরা লিখতে পারবো। সেই লজিক বিল্ডিংটা আমরা যখন মানে মানুষের ব্রেন যেভাবে কাজ করে, মানুষ কি ওইভাবেই কাজ করে। তো আমি দেখি যাচ্ছে ভাই তুমি দুটো সংখ্যা যোগ করলে একটা কিছু উত্তর বেরোবে, তার মানে আমি ওটাই বুদ্ধিটা লাগাবো, তাহলে আমাদের এটা অপারেট করতে হবে যে প্লাস সাইন দুটো ইন্টিজার নিয়ে না তারপর অ্যাড করবো, এই বুদ্ধিটা যখন আমি নাড়াচ্ছি অ্যাজ হিউম্যান বিইং, তাহলে ওয়াই নট আমি সেটার উপরে আর একটা প্রোগ্রাম লিখবো যে এই বুদ্ধিটা লাগাতে পারবো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এটা। তো মেশিন লার্নিং ডেফিনেটলি একটা সাবসেট অফ দ্যাট। যখন আমি প্যাটার্ন নিয়ে কাজ করছি, ইনপুট আর আউটপুটের প্যাটার্নটা কি ওকে শেখাচ্ছি, এটাকে আমরা বলছি ট্রেনিং করা। দ্য মেশিন ইজ বিং লার্ন, আমরা বলছি ট্রেনিং। হ্যাঁ, কিন্তু মেশিনের তরফ থেকে যদি ভাবি তাহলে লার্ন। আচ্ছা, সেই জন্য এটা মেশিন লার্নিং। সো ওই প্যাটার্ন গুলো কিসের কি নাম যদি বলতে পারো। এবার দেখো প্যাটার্ন এখানে অনেক রকমের হতে পারে, ঠিক আছে, কি ধরনের প্রোগ্রাম বলে কি ধরনের প্রবলেম সলভ করছি তার উপর ডিপেন্ড করছে। ধরা যাক যদি আমরা ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড কিছু করি, হ্যাঁ, এখন তো হয়তো নাম শুনেছে চ্যাট জিপিটি, প্রচুর সবাই বলছে। তো চ্যাট জিপিটিতে আমি কি বলছি, আমি কিছু প্রশ্ন করছি তার উত্তর পাচ্ছি, বা কোন বলে যাচ্ছে সামারি বা সারাংশ লিখে দাও, তাহলে সেটাও লিখে দিচ্ছে, বা এই ক্যাটাগরি জেনারেট করে দাও। তো এই ধরনের জিনিস যখন আমি পাচ্ছি যে এটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, তেলেগু হোক, সেটার উপর যখন কাজ করছি সেটা এক ধরনের ডেটা। আর এক ধরনের ডেটা হতে পারে যখন আমরা ধর তুমি এখন ভিডিও করছো, তো এই ভিডিও অ্যানালিটিক্স, তো সেটা একটা রিয়েল টাইম ভিডিও অ্যানালিটিক্স এটা হতে পারে। এবার আপনি বলছেন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে 10টা জায়গায়, তো আমি কি সেখানে কোনো একটা আনন্যাচারাল অ্যাক্টিভিটি আমি দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে ডিফাইন করতে হবে যে আনন্যাচারাল অ্যাক্টিভিটিটা কি। পটে যাচ্ছে সিসিটিভি ক্যামেরা, যদি দেখি যে আচ্ছা লোকটাকে একটু অন্যদিকে ঘোরাফেরা করছে, এটা ব্যাগ রেখে চলে গেল, এই জিনিসটা আজকে একটা বসে সিসিটিভি ক্যামেরা নজর রাখতে পারে, কিন্তু সেটা কিন্তু 100টা ক্যামেরা থেকে একটা মানুষের পক্ষে বসে 100টা ক্যামেরা নজর রাখা সম্ভব। তো সেখানে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যে আচ্ছা এইটা হচ্ছে বা এখানে একটা অ্যালার্মিং সিচুয়েশন আছে, তাহলে ওই মানুষটা কিন্তু সুবিধে হচ্ছে। তা এটাই মেন ব্যাপার। অনেকে এটা ভুল করে যে এআই এসে কি মানুষের কাজ এনে যাবে, তা মানুষের যে কাজগুলোতে বেশি খাটুনি ছিল সেটা কমবে। যেমন বললাম কাগজ কলমে অঙ্ক করার বদলে ক্যালকুলেটর এলো, তার মানে কি আমাদের হাত বা বুদ্ধি চলে গেল, তা আমরা ক্যালকুলেটর ইউজ করলাম, তারপরে কম্পিউটার এলো, আমরা কম্পিউটার ইউজ করলাম। এবার কম্পিউটারের সঙ্গে যখন আমরা এআই লেয়ারটাকে অ্যাড করছি, আমাদের কাজ আরো কমে যাচ্ছে, আমাদের এফিসিয়েন্সি বাড়ছে, আমরা আরো বেটার কাজে সময় দিতে পারবো। যেগুলো রিপিটেটিভ কাজ, যেগুলো আমরা বুঝেই যাচ্ছি যে খুব সহজেই হয়ে যায়, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা এআই দিয়ে করতে পারি। আর একটা জিনিস এআই দিয়ে করা যায় যে ডিফিকাল্ট কাজগুলো, যে এত সোজা নয়, যে একটা এক্সরে প্লেট দিয়ে একজন খুব বিশেষজ্ঞ তিনি হয়তো বুঝতে পারছেন কোথায় ফ্র্যাকচার আছে, কমন মানুষ হয়তো বুঝতে পারবেন যে কোথায় ফ্র্যাকচার আছে। আচ্ছা, কিন্তু আমি যদি একটা সিস্টেম আমরা যদি দেখতে পারি, সেখানে হয়তো একটা ওরকম মানে সিনিয়র অথরিটির দরকার না, ঠিক আছে, তার যে জুনিয়র সে হয়তো এই খেয়ালটা পাচ্ছে। আচ্ছা, এটা কি আছে এরকম টাইপের কিছু? হ্যাঁ, অবশ্যই আমরা নিজেরাই এরকম কাজ করছি। আমরা অপথ্যালমোলজির উপর একটা প্রজেক্ট করছি, যেটা মানে চোখের অপারেশন, যে ছানি অপারেশন আছে, হোয়াইট ক্যাটারাক্ট অপারেশন, সেটা মানে একজন মানুষ করছে অপারেশন, আমরা এখন বলছি যে রোবট এসে অপারেশন করে দেবে, মানুষই করছে, কিন্তু মানুষটা কিরকম ভাবে কাজ করছেন এবং উনি অ্যাকচুয়ালি অপারেটর ঠিকভাবে করছেন কিনা আমরা একটা স্কোর জেনারেট করছি। আমরা বলে দিচ্ছি যে আপনি কেমন পরীক্ষা হয় যে এত পেটে, ঠিক আছে, এবার তার যে অতগুলো স্টেপ, 14টা স্টেপ আছে, সেই 14টা স্টেপে সে প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা করে স্কোর পেতে হতে পারে যে প্রথম 3টে স্টেপ খুব ভালো করেছে, 4 নম্বর স্টেপটা খারাপ, তাহলে সেখানে তার স্কোরটা কমে গেল। তো এইভাবে আমরা তাকে একটা মার্কশিট জেনারেট করে দিতে পারি যে এটা। তো এরকম ভাবে ইটস অল অ্যাবাউট হিউম্যান অ্যাসিস্টিভ সিস্টেম। আমরা সেলফ ড্রাইভিং কার প্রমোট করছি না, আমরা বলছি যে ড্রাইভারকে কি অ্যাসিস্ট করতে পারে সেটা করতে পারে। তোমরা কি কি সেক্টরে কাজ করছো ভাই? আমরা আমরা প্রায় 30টা ডোমেনে কাজ করি। আচ্ছা, 30টা ডোমেনের মধ্যে ডেফিনেটলি সবকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় না। যেমন হেলথ কেয়ার ডোমেনটা প্রচন্ড পপুলার, মানে ভ্যারাইটি অফ ডেটা, যেন আমি এক্সরে বললাম বা ওইটা বললাম যে এবার ডাক্তার প্রেসক্রিপশন, তুমি ভাবো যে একটু আমি যেটা বললাম অনেক সময় মানুষও পারে না, ঠিক আছে, তোমার যদি এটা মানে একজন নো অফেন্স টু ডক্টরস, কিন্তু ইন্ডিয়াতে এরকম দেখি যে হাতে লেখা প্রেসক্রিপশন দেওয়া হয়, তো সেটা আমাদের পক্ষে মানে সাধারণ মানুষের পক্ষে পড়ে বোঝা খুব তারপর যায়। হ্যাঁ, তো আমরা অনেক বুদ্ধি লাগানোর চেষ্টা করি এই সবকিছু মাথার মধ্যে থেকে। এবার তারপর আমি যখন বুঝতে পারি না কি লেখা আছে, আমরা ওটা কিন্তু যদি এটা ফার্মেসি কাউকে দিই,
সেই কিন্তু মানে লোকটি বা মহিলা যে আছেন বুঝে এবার ব্যাপার হচ্ছে কি করে বুঝছে, ঠিক আছে। এবার এমন কি যে যে ওই ফার্মেসিতে আছে সে আমাদের থেকে বেশি কোয়ালিফাইড হয়তো নয়, সে নিজে কি ডাক্তার হয়তো তাও নয়। এবার হয়তো প্রশ্ন আসবে কি করে বোঝে, তবে তুমি হয়তো বলবে যে কি মনে হয় কি করে বোঝে, ও এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এই এক্সপিরিয়েন্স মানে অ্যাকচুয়ালি কিছুই না, কালেকশন অফ ডেটা। তার মানে ও কিন্তু একটা প্যাটার্ন দেখেছে, এবার অনেক প্যাটার্ন দেখতে দেখতে এটা শিখেছে। এবং আরো কিছু জিনিস ওর মাথায় আছে, সেটা হচ্ছে ডোমেন নলেজ, এবং জানি যে কি কি ওষুধ হতে পারে, এবং আরো কিছু ইনফরমেশন ওই প্রেসক্রিপশন থেকে পাচ্ছে, যেটা হচ্ছে যে পেশেন্টের এজ কত, বা সি লিখে একটা স্ক্রিবল করা আছে, তার পাশে একটা এস লিখে আবার একটা স্ক্রিবল করা আছে। এবার ওটা সি এর পর কি আমরা বুঝতে পারছি, এস এর পর কি সেটা বুঝতে পারছি না, কিন্তু দেখলো যে হচ্ছে বয়স 3 বছর পেশেন্টের, আর কি হয়েছে তো জিজ্ঞেস করলাম, আমরা বললাম জ্বর হয়েছে, হ্যাঁ তখন হয়তো বললো তোর জ্বর হয়ে যাবে প্যারাসিটামল, তাহলে ওটা সি দিয়ে শুরু, তাহলে ক্যালবল বা ক্রোসিন, আর এস এ দিয়ে পারে ছোট করে সেটা হয়তো সিরাপ, তার 3 বছর বয়স, তাহলে ক্যালপল সিরাপ বা ক্রোসিন সিরাপ। এবারে দেখবে এটা কোন ডাক্তার দিয়েছে, আচ্ছা এর সাথে কি র্যান্ডেক্সি কানেকশন না গ্ল্যাক্সো না সিপ্লা না কি, আচ্ছা ঠিক আছে তাহলে এইটাই দিয়েছে। এবার হয়তো জানতে পারবে যে ক্যালপল সিরাপ, কিন্তু বললো যে দাদা নেই, হ্যাঁ আমার স্টোরে ক্রোসিন সিরাপটা আছে, আপনি এটা নিয়ে একই ব্যাপার, হ্যাঁ কারণ কেমিক্যাল কম্পোজিশন। তো এই যে বুদ্ধিটা খাটিয়ে পুরোটাকে করলো কাজটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করা সম্ভব। আচ্ছা, কারণ বাকি যে সমস্ত নলেজ গুলোকে আমি বললাম, নলেজ মানে কিন্তু ডেটা, ডেটা মানে হচ্ছে প্যাটার্ন, সেই প্যাটার্নটা যে এই অসুখ করলে এই ওষুধ হতে পারে, এই ডাক্তার হলে এই ব্র্যান্ড দিতে পারে, এই বয়স হলে ক্যাপসুলের বদলে সিরাপ হতে পারে, এই সব কিছু হতে পারে হচ্ছে, এবং আমরা ওইখানেই এটাকে হাইয়েস্ট প্রবাবিলিটি নিয়ে যাই। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা প্রবাবিলিস্টিক মডেল, মানে আমাদের লাইফটা আরো ইজি হয়ে যাবে, আমাদের লাইফ সবসময় সেটাই আমার মূল উদ্দেশ্য। যে কোনো মেশিন রাইট, আমরা মোবাইল হোক, কম্পিউটার হোক, ডিজিটাল ক্যামেরা হোক, না ফিল্ম ক্যামেরা ছিল, তোমার নিশ্চয়ই অসুবিধা হতো, যেমন ডিজিটাল ক্যামেরা আমাদের লাইফ ইজি হোক, এরকম মানে ইটস এটা আমাদের টেকনোলজি, যেটাতে আমরা চেষ্টা করছি যে কি করে এই বুদ্ধিগুলোকে নিয়ে যাবে আনা, এবং সেটা তোমরা কলকাতা বেস্ট কিংবা ওয়েস্ট বেঙ্গল বেস্ট কোনো কোম্পানির সাথে এই মুহূর্তে কাজ করছো? হ্যাঁ, আমাদের বেশ কিছু কোম্পানির সঙ্গে আমরা কাজ করি, যারা মানে অরিজিন হতে কলকাতা বা তাদের লিডারশিপ টিম কলকাতায় আছে, আমি কোনো নাম বলতে চাই না, বাট করছি। এই কোম্পানির এস্টাবলিশমেন্ট প্রথম কলকাতায় হয়েছিল, লিগাল এস্টাবলিশমেন্ট যদি কোম্পানি হিসেবে বলো তাহলে সেটা আমাদের হায়দ্রাবাদে, তার আগে যখন আমরা ওই ইনফর্মাল ডিসকাশন বা এইগুলো করেছি সেগুলো আমাদের কলকাতা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে কলকাতায় কোনো অফিস আছে? কলকাতায় আমাদের একটা হোম অফিস আছে, আচ্ছা, যেখানে আমরা মানে যখন ছোট ছোট মিটিং হয় বা এগুলো করার জন্য, না হলে আমরা কফি শপ বা এগুলোতে মিট করি। আমাদের স্টার্টআপস পশ্চিমবঙ্গে প্রচুর ভালো ভালো স্টার্টআপস হচ্ছে, সেই স্টার্টআপস কিংবা কোম্পানিজরা কিভাবে তোমাদের এই যে এআই ডোমেইনস গুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে লাভ তুলতে পারে? দেখো মানে যে স্টার্টআপ গুলো আছে তারা যদি বিভিন্ন ডোমেইনে হয় এবং তাদের এআই এর এক্সপার্টিস লাগবে, তো আমি বলবো তারা আবার নতুন করে এআই এর লোক হায়ার করে নিয়ে টিম বানিয়ে কাজ করার থেকে আমাদের সাথে কোলাবোরেশন করে সেটা করতেই পারে ডেভেলপমেন্ট, কারণ এআই এর ভালো রিসোর্স পাওয়া কিন্তু অতটা ইজি না। ঠিক আছে, এখন বিভিন্ন কলেজে হয়তো ডেটা সায়েন্স কোর্স পড়ানো হচ্ছে বা কিছু, তাতেও যারা বেরোচ্ছে বা কিছু, তারা মানে একদম টিয়ার 1 বাদ দিয়ে বলছে, তো অত সহজে কিন্তু রিসোর্স পাওয়া যায়, যেটা আমাদের অলরেডি আছে। সো আমার মনে হয় তারা যদি আমাদের সঙ্গে কানেক্ট করে এবং আমরা নিজেদের প্রবলেম স্টেটমেন্টটা বুঝি যে তারা এই কাজটা করতে চাইছে, এটা সলভ করতে চাইছে, এবং আমরা সেটা মনে হয় হ্যাঁ এটা টেকনিক্যালি ভিজিবল, তাহলে ডেফিনেটলি আমরা কোলাবোরেট করে সেটা একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি। ডিপেন্ড করছে কিভাবে স্টার্টআপ তারা কিসের উপর কাজ করছে, ডেটা আছে কিনা, তারা কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তারা ডেফিনেটলি লিঙ্কডিন দিয়ে, আমি সব থেকে বেশি মানে অ্যাভেলেবল আমার পুরো নাম দিয়ে লিঙ্কডিনে সার্চ করলে মাস্টার সার্চ বা মাস্টার সার্চের ওয়েবসাইট আছে, সেখানে আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেইলস আছে। হ্যাঁ, আমি হাইলাইট করে দিচ্ছি, অবভিয়াসলি সবকিছু হাইলাইট রয়েছে। এন্ড আরেকটা জিনিস আমাদের সবাই, এটা না বললে সবাই আমাকে কমেন্টসে লিখবে দাদা এটা জিজ্ঞেস করতে না কেন, যে যদি কেউ কলেজ পাস করে জয়েন করতে চায়, কাজ করতে চায় তোমাদের সাথে, তো কিভাবে কাজ করতে পারবে? আমাদের ইন্টারভিউ প্রসেসটা একটু অন্যরকম। তো আমরা কি করি, আমরা প্রথমে একটা 1 থেকে 2 মাসের একটা মিনি প্রজেক্ট যে কোনো ফ্রেশারদের করতে, যে কোনো ফ্রেশার টুকটা মানে যে কোনো এক্সপিরিয়েন্সড যারা, তো আমাদের এই মাস্ট রিসার্চ ক্লাব যেটা আমাদের সব থেকে পুরো বাংলাদেশ, সেইখানে আমরা বলি জয়েন করতে। ঠিক আছে, যেই তারা ক্লাব জয়েন করলো, আমরা সঙ্গে সঙ্গে বিভিন্ন ছোট ছোট ওপেন প্রবলেম স্টেটমেন্ট, নট ক্লায়েন্ট প্রজেক্ট বাট আদার প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আমরা তাদের সাথে কাজ করি। সেখানেই আমরা দেখি যে 2-3 মাসের মধ্যে তার কিরকম টাইপের তার ক্যাপাবিলিটি। আচ্ছা, তাতে আমরা বুঝতে পারি যে আমরা যদি ফুল টাইম অপরচুনিটি দিই তাহলে সে কিভাবে কোন পজিশনে আসতে পারবে। এবার ধরো হলো না, মানে তার মনে হলো যে
সে ওই মাস্টার রিসার্চ ল্যাবসে ঢোকার মতো কেপেবল নয়, সেক্ষেত্রে সে ক্লাবে কন্টিনিউ করতে পারবে এবং আমরা অন্য কোনো কোম্পানিতে তাকে রেফারও করতে পারি। আমি এটা বলছি মানে সেখান থেকে কি তার কোনো সার্টিফিকেশন হ্যাঁ অবশ্যই, আচ্ছা তারা প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করলে তারা সার্টিফিকেট, মানে একটা ইন্টার্নশিপ টাইপের তাদের ইন্টার্নশিপ টাইপের হয়ে যাচ্ছে। মিনি প্রজেক্ট মানে এটা একটা পার্ট অফ ইন্টারভিউ বলা যেতে পারে, আর এট দ্য সেম টাইম মানে এটা কিন্তু মিলিটারি আমাদের, কারণ ওই 30 মিনিটে ঠিক কাউকে বোঝা যায় না। তো মানে তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে হলে বেটার হয়? এনি ব্যাকগ্রাউন্ড, জাস্ট হ্যাভিং লাইক মানে কোডিং এর উপর একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, পাইথন জানলে খুবই ভালো, ঠিক আছে। এবার যদি ধরো কেউ একজন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ঠিক আছে, কিন্তু সে পাইথন কোডিং এ খুব ভালো, তা আমাদের কোনো অসুবিধা নেই। মানে আমরা এমন বলছি না যে ইঞ্জিনিয়ারিং করেই আসতে হবে বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স এগুলো জানলে খুবই ভালো, কিন্তু আমরা সবসময় প্রেফার করি যে আসবে সে যেন স্বাচ্ছন্দ্যে কোডিং করতে পারে পাইথনে। এটা টেকনিক্যাল এতে হচ্ছে আমাদের দুটো ক্যারিয়ার ফিল্ড আছে, একটা হচ্ছে টেকনিক্যাল যেটা পুরোপুরি রিসার্চ ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড যেটা আছে সায়েন্স মার্কেটিং এইদিকে, ঠিক আছে। মানে কি আর সরস্বতী আমরা জাস্ট দুটো ব্রাঞ্চ রেখেছি, তো আইদার বিজনেস ডিপার্টমেন্ট অর রিসার্চ ডিপার্টমেন্ট। তো রিসার্চ ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা প্রেফার করি যে সে কোডিং জানে, টেকনিক্যাল হলে ভালো, কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও সে আসতে পারে। সো কেমন লাগলো আপনাদের এই ডিটেইল ভিডিওটা? জয় মুস্তাফিজ স্যারের সাথে একটা ডিটেইল ইন্টারভিউ হলো, মাস্ট রিসার্চ কি কাজ করছে, এআই রিলেটেড। আই হোপ আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আমিও অনেক কিছু জানতে পেরেছি, এবং আমি তো চেষ্টা করলাম তাদেরকে কলকাতায় পুশ করার। তারা হোপফুলি কলকাতা খুব শীঘ্রই অফিস খুলবে এবং কলকাতার কিংবা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ভালোভাবে এআই রিলেটেড কাজ করতে পারবে। আই হোপ, ফিঙ্গার্স ক্রসড, তারা খুব শীঘ্রই কলকাতায় আসুক এবং কলকাতা কোম্পানিজদের সাথে তারা কাজ করুক আরো ভাবে। তো এরকম ভাবে অন্য সিটিজের কোম্পানিজদের সাথেও আরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করে যান, যে বাঙালিরা বাইরেও কিরকম বড় বড় কাজ করছে সেইটা ভালো লেগে থাকলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।